আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব সাইবার সিকিউরিটি নিয়ে। সো খুবই বেসিক লেভেলের আলোচনা হবে। সো চলেন শুরু করা যাক। সো আমাদের এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের এখানের সাইবার সিকিউরিটিতে মূলত আমরা ২ টা পোরশনের ভিডিওটা করতেছি। সো ফার্স্ট পোরশনে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাটাকস, হাবিজাবি এগুলো থাকবে। অ্যান্ড সেকেন্ড পোরশন অফ দ্যা ভিডিও থাকবে হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ক্রিপ্টোগ্রাফিক টেকনিকস নিয়ে। আমাদের ক্রিপ্টোগ্রাফিক টেকনিকস ২ ধরনের আছে। সো এই ২ টা নিয়ে হচ্ছে জেনারেলি কোয়েশ্চেন হয়ে থাকে। সো এই ২ টা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে। সো আ এইটার পাশাপাশি আপনাদের লেকচার ম্যাটেরিয়াল হিসেবে আরেকটা জিনিস আমি ফলো করতে পারবো সেটা হচ্ছে এই নোটসটা। সো এই নোটসের ভিতরে সব কম্পারিজন থেকে শুরু করে সবকিছু ক্লিয়ারলি স্টেট করা আছে। অ্যান্ড বেশ কিছু হচ্ছে এমসিকিউ, বেশ কিছু আমাদের সিকিউ টাইপের যেসব কোয়েশ্চেন আছে সবগুলো এখানে ইনক্লুডেড আছে। সো আই থিংক হচ্ছে এটা হচ্ছে আপনাদের হেল্প করবে। সো আমি এটা হচ্ছে গ্রুপে প্রোভাইড করে দিব। সো সবাই এখান থেকে কালেক্ট করে নেবেন। ওকে? সো আমরা এটাতে সময় নষ্ট না করে এটাতে ব্যাক করি। সো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইস সাইবার সিকিউরিটি? সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার জানে না এরকম কেউ নাই আই থিংক। তাই না? সো সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি ইস দ্য প্র্যাকটিস অফ গার্ডিং ডিভাইসেস। হ্যাঁ? আমাদের হচ্ছে আমাদের যে ডিভাইসেস গুলা থাকে সেই ডিভাইস গুলাকে গার্ড করার যে প্র্যাকটিস সেটাকে আমরা সাইবার সিকিউরিটি বলছি। এখন কিসের বিরুদ্ধে আমরা গার্ড করব? অ্যাটাকার। তাই তো? আমাদের অ্যাটাকার যারা আছে, অ্যাটাকারের বিরুদ্ধে আমাদের ডিভাইসগুলোকে গার্ড করব। কেন করব? কারণ আমাদের ডিভাইসে আমাদের পার্সোনাল ইনফরমেশন থাকে অ্যান্ড আদার্স ইনফরমেশনস গুলা থাকে। ঠিক আছে? সো আমাদের হচ্ছে আমাদের ডিভাইসকে গার্ড করতে হবে। এইজন্য আমাদের যে প্র্যাকটিস সেটাকে আমরা বলছি সাইবার সিকিউরিটি। এগেইন ডিভাইসের পাশাপাশি আমাদের আরো কয়েকটা জিনিস গার্ড করতে হবে যেমন নেটওয়ার্কস। ইনফরমেশন এগেইনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস। হ্যাঁ? আনঅথরাইজড অ্যাক্সেস মানে আমরা কি বোঝাচ্ছি? লেটস সে আমার কাছে একটা Google ড্রাইভ আছে। একটা ফোল্ডার বানাইছি আপনাদের জন্য। এখন আমি এটা শেয়ার করব। এখন শেয়ার করার জন্য আমি আপনাদের কাছ থেকে মেইল চাইছি। যেসব যারা মেইল দিছে আমি তাদেরকেই শেয়ার করেছি। সো ইন দিস কেস আপনারা হচ্ছে আমার ওই ফাইলটার জন্য অথরাইজড পারসনস হচ্ছে আপনারা। আপনার ওই ফাইলসটাকে যদি হচ্ছে অ্যাক্সেস করতে যান ফাইলস গুলাকে, দেন ওই অ্যাক্সেসটা হবে হচ্ছে অথরাইজড অ্যাক্সেস। সো এমন একজন যে কিনা ইমেইল দেয়নি বাট ওই লিঙ্ক দিয়ে এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছে। সো তখন ওইটা হবে আনঅথরাইজড অ্যাক্সেস। সো এই আনঅথরাইজড অ্যাক্সেস গুলাকে বন্ধ করার যে ওয়ে সেটাও কিন্তু সাইবার সিকিউরিটির মধ্যেও পড়ে। ওকে? আচ্ছা। এগেইন ড্যামেজ অর ডিসরাপশন। সো সাইবার সিকিউরিটি হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেটা হচ্ছে আমাদের ডিভাইসকে গার্ড করে, নেটওয়ার্ককে গার্ড করে, ইন্টারনেটকে গার্ড করে, আমাদের পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডিভাইস ড্যামেজ করা থেকে বা ডিসরাপশন থেকে বিরত রাখে। ওকে? আচ্ছা। সো গোল কি আমাদের? গোল হচ্ছে বিল্ড এ ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং অফ কোর সাইবার সিকিউরিটি কনসেপ্ট আজকের লেকচারের গোল। সো চলেন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই যে আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে আমরা জানবো। যেমন হচ্ছে ১ম টার্ম যেটা বলছি সেটা হচ্ছে থ্রেট, তারপর vulnerabilities অ্যান্ড ডিফেন্স। সো হোয়াট ইস থ্রেট? থ্রেট এর আন্ডারে কি আসে? থ্রেট মানে কি? থ্রেট মানে হুমকি, তাই না? আমরা এটা তো জানি। সো এ পসিবল ডেঞ্জার দ্যাট কুড টেক অ্যাডভান্টেজ অফ এ উইক পয়েন্ট। হ্যাঁ, যে আপনার ধরে নেন আপনার যে পিসি আছে, পিসিতে ধরে নেন কোনো একটা মিসফাংশন আছে বা কোনো একটা ল্যাকিংস আছে যার কারণে আপনার এখানে কি আ কোনো একটা সিরিয়াস ইস্যু হইছে বা আপনার কম্পিউটারটা কি হয়ে যাইতে পারে? আপনার কম্পিউটারটা হ্যাকড হয়ে যাইতে পারে। ঠিক আছে? যদি এটা আপনি ফিক্স না করেন তাহলে এটাকে আমরা বলছি থ্রেট। অ্যান্ড ওই যে vulnerability যেটা আছে আমি বললাম যে আপনার পিসিতে কোনো না কোনো সমস্যা আছে বা মিসফাংশন আছে ওইটাকে আমরা বলতেছি vulnerability. ওকে? vulnerability. A gap or flaw in system that could be exploited such as software that has not been updated in a long time. একটা পুরাতন সফটওয়্যার আছে লেটস সে ওই পুরাতন সফটওয়্যারটা আপনি অনেকদিন ধরে আপডেট করেন না। বাট দেখা যাচ্ছে অ্যাটাকাররা কি করে? অ্যাটাকাররা হচ্ছে ওই পুরাতন আপডেটেড সফটওয়্যার যদি আপনি ইউজ করতেন তাহলে কোনো সমস্যা ছিল না। বাট পুরাতন সফটওয়্যারে দেখা যাচ্ছে এমন একটা অ্যালগরিদম ইউজ করা আছে অ্যাটাকাররা চাইলে ওই অ্যালগরিদম ব্রেক করতে পারে। ঠিক আছে? সো তখন কিন্তু আপনার ওই সফটওয়্যারের থ্রুতে আপনার কম্পিউটার কিন্তু হ্যাক করা পসিবল। সো ওই ধরনের সফটওয়্যারকে আমরা বলছি ভালনারেবল সফটওয়্যার অ্যান্ড এই সিচুয়েশনকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যান্ড ডিফেন্স। হ্যাঁ? ডিফেন্স সম্পর্কে হয়তোবা আমরা সবাই জানি যে আমরা কিভাবে এই ২ টা জিনিসকে কি করব? হ্যান্ডেল করব। ওকে। পরের স্লাইড কি বলতেছে? পরের স্লাইড বলতেছে আমাদের সিকিউরিটির ৩ টা স্কোপ সম্পর্কে বলতেছে। অনেকে এই জায়গায় একটু কনফিউজড হয়ে যায় বাট কনফিউজড হওয়ার কিছু নাই। ১ম টা হচ্ছে কম্পিউটার সিকিউরিটি। সো কম্পিউটার সিকিউরিটি কি? কম্পিউটার সিকিউরিটি হচ্ছে আপনার যে কম্পিউটার আছে পার্সোনাল কম্পিউটার বা ডিভাইস সেটাকে প্রটেক্টিং করাকে আমরা বলতেছি কি? কম্পিউটার সিকিউরিটি। অ্যান্ড এটা জেনারেলি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াইজ হয়ে থাকে কি? ইন্ডিভিজুয়াল ওয়াইজ যে আপনার কম্পিউটার, আপনার কম্পিউটার সিকিউরিটি, আপনার আ ডিভাইস, আপনার ডিভাইসের সিকিউরিটি এনশিওর করবে। ওকে? আচ্ছা। এরপর আসে হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। এখন নেটওয়ার্ক সিকিউরিটি বলতে আমরা বোঝাচ্ছি ধরে নিচ্ছি আমাদের একটা ক্লাসরুম আছে। এখন ক্লাসরুমের ভিতরে আমাদের আ ধরে নিচ্ছি এটা ক্লাসরুম না, একটা ল্যাব রুম আছে। ল্যাব রুমে ৪ টা পিসি আছে এবং ৪ টা পিসি হচ্ছে তারা ওয়্যার দিয়ে কানেক্টেড বা ব্লুটুথ দিয়ে কানেক্টেড। তারা এখানে একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করছে। তাই না? এখানে তারা একটা নেটওয়ার্ক তৈরি করছে। এখন এই নেটওয়ার্কের সিকিউরিটিটাও এনশিওর করা দরকার। ওকে? প্রটেক্টিং এ নেটওয়ার্ক অ্যান্ড ইটস কানেক্টেড ডিভাইস। সো এই যে এখানে একটা নেটওয়ার্ক ফর্ম হইছে না? নেটওয়ার্ক ফর্ম হইছে। এই নেটওয়ার্কটাকে প্রটেক্ট করা এবং এই নেটওয়ার্কে কানেক্টেড সকল ডিভাইসকে প্রটেক্ট করাকে আমরা বলছি নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে? এরপরে আসা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটির ব্রডার ভার্সন হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি। কারণ ইন্টারনেট সিকিউরিটিতেও কি আমরা সবাই সবার সাথে কানেক্টেড, তাই তো? তাহলে সবাই সবার সাথে ইন্টারনেট দ্বারা কানেক্টেড। সো ইন্টারনেটকে সিকিউর করার যে বিষয় সেটাকে আমরা বলছি কি? ইন্টারনেট সিকিউরিটি। প্রটেক্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড কমিউনিকেশন
ওভার দ্য ইন্টারনেট। লেটস সে আমি এখান থেকে এখানে ইন্টারনেটের থ্রুতে মেসেজ দিলাম। এই মেসেজটাকে প্রোটেক্ট করাকে আমরা বলছি ইন্টারনেট সিকিউরিটি বা এই ধরনের কাজগুলা। ওকে? আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড কি বলছে একটু দেখি। হ্যাঁ, আমাদের সিআইএ ট্রায়াড। আমাদের একটা ইম্পোর্টেন্ট মানে কনসেপ্ট অ্যান্ড এটা সম্পর্কে আমি একটা ভিডিও এই ভিডিওর পরেই এড করে দিব প্লেলিস্টে। আমাদের ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি নামক আরেকটা হচ্ছে ভিডিও থাকবে। সেটা হচ্ছে সম্ভবত ১২ মিনিটের একটা ভিডিও। ওইটার ভিতরে সিআইএ ট্রায়াড সহ আরো বেশ কিছু বেসিক টার্মিনোলজিস থাকবে। একটু দেখে নিবেন। তো আমি একটু হালকা করে এখানে বলে যাই। সো এখানে হচ্ছে সিআইএ বলতে আমরা বোঝাচ্ছি কনফিডেনশিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি। ওকে? সো নিচে এগুলো সম্পর্কে ইন ডিটেইলস আছে। সো কনফিডেনশিয়ালিটি বলতে আমরা কি বুঝাচ্ছি? কনফিডেনশিয়ালিটি ইজ অ্যাবাউট কিপিং ইনফরমেশন হিডেন ফ্রম এনিওয়ান হু শুড নট সি ইট। একটু আগে যেটা বললাম যে আমি একটা Google ড্রাইভ আপনার সাথে যদি শেয়ার করি, যার সাথে শেয়ার করব সেই যেন ওই লিঙ্ক দিয়ে দেখতে পারে। অন্য অন্যান্য মানুষের কাছে যদি লিঙ্ক যায়ও, তাও যেন তারা ওই আমাদের যে রিসোর্স আছে এটা যেন না দেখতে পারে। এইটাকে আমরা বলছি কনফিডেনশিয়ালিটি। কনফিডেনশিয়ালিটি ইজ অ্যাবাউট কিপিং ইনফরমেশন হিডেন ফ্রম anyone who should not see it. ওই যে যাকে দিছে তারই দেখা উচিত। অন্য কেউ দেখতে চাইলে দেখতে পারবে না। এটাই তো আমরা এখানে বলছি, তাই তো? ওকে। অনলি দ্যা ইন্টেন্ডেড অর্থাৎ যাকে অ্যাক্সেস দিব অর্থাৎ ইন্টেন্ডেড পারসন বলতে যাকে আমরা উদ্দেশ্য করে দিচ্ছি সে যেন বা অথরাইজড পারসনই যেন এটা দেখতে পায়। সো এটাই আমাদের কনফিডেনশিয়ালিটি। ওকে? ডেটা কনফিডেনশিয়ালিটি। ওকে। সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলটা একটু পজ করে দেখে নিবেন। এরপর আমাদের আসা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলতে ধরে নিচ্ছি আমি একটা এক্সেল শিট আমি কিছু মানুষের সাথে শেয়ার করছি। কারণ কিছু মানুষ বাহিরে অন্য কেউ যেন এটা অ্যাক্সেস না করতে পারে, এটাকে আমরা বলছি একটু আগে কনফিডেনশিয়ালিটি। ইন্টিগ্রিটি হচ্ছে ওই এক্সেল শিটের ভিতরে আমি বললাম যে এ নামক একটা পারসন তার স্পেন্ট হইছে $১০০। হ্যাঁ, ১০০ লিখছি। বাট সামওয়ান এইখানে এসে এই ১০০ কে ১,০০০ করে দিছে। সো এটাকে আমরা বলছি ইন্টিগ্রিটি। হ্যাঁ? যে ইন্টিগ্রিটি ইজ অ্যাবাউট ট্রাস্টওর্দিনেস। যে ওই যে আমি যাদের কাছে শেয়ার করছি তারা কি আমার ট্রাস্টওর্দি কিনা। মেকিং সিওর ডেটা স্টেজ অ্যাকিউরেট। এখানে কি সে অ্যাকিউরেট রাখছে? না। তার মানে কি এখানে ১০০ থেকে ১,০০০ করার কারণে ইন্টিগ্রিটিটা ফেইল করছে। ওকে? মেকিং সিওর ডেটা স্টেজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট থ্রুআউট ইটস লাইফ টাইম। যতদিন থাকবে সেটা যেন অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট থাকে। ইনফরমেশন শুড নেভার বি অল্টারড অ্যালং দ্য ওয়ে। ইনফরমেশন অর্থাৎ এই যে ১,০০০ এটা যেন সরি ১০০ কে যেন ১,০০০ না করা হয়, অল্টার না করা হয়। অ্যান্ড স্টেপস মাস্ট বি টেকেন সো আনঅথরাইজড পার্টিস ক্যান নট টেম্পার উইথ ইট। সো এটার এগেইনস্ট আমাদের স্টেপস নিতে হবে। এটাই বলছে ইন্টিগ্রিটি। অ্যান্ড এই ক্ষেত্রে ১০০ থেকে ১,০০০ হওয়ার যে বিষয়টা এটা ইন্টিগ্রিটি ফেইল করছে। রিয়াল ওয়ার্ল্ড সিনারিওতে কি দেখতেছি আমরা? ইমাজিন সেন্ডিং $100 অনলাইন পেমেন্ট বাট দ্য অ্যামাউন্ট ইজ সাইলেন্টলি চেঞ্জড ইন ট্রানজিট টু $1000 $১০০ আপনি ধরে নেন A থেকে B তে পাঠাইতে চাইছেন। এটা ১০০ থেকে ইন্টারনালি ১০০ থেকে ১,০০০ এ পাঠাচ্ছে। সো এখানে ইন্টিগ্রিটি ফেল হইছে উইথআউট ইউর নলেজ। That kind of unnoticed tampering is exactly what integrity controls are designed to prevent. এই ধরনের অ্যাক্টিভিটিকে প্রিভেন্ট করার জন্য ইন্টিগ্রিটি কন্ট্রোলিংটা বানানো হইছে অ্যাকচুয়ালি। এরপরে আমাদের আসা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি মানে হচ্ছে আমি যখন চাবো তখন যেন ডেটাটা আমি পাই। ওকে? Availability means systems and data stay accessible to the people who are authorized to use them. যার কাছে authorization আছে তারা যেন যখন চায় তখন ওই ডেটাটা পায়, সেটা হচ্ছে availability. Exactly when they need them. Like the other tools, it's essential to keeping trust in a system intact. একটা সিস্টেমের এইটা হচ্ছে one of the main strength, availability. Suppose an attacker knocks a bank's online servers offline. Okay? An attacker knocks a bank's online servers offline এ নক করছে। A legitimate customer trying to transfer funds finds the service unreachable. অর্থাৎ আমাদের ব্যাংকিং যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা এমনভাবে বানানো, যে বানানোর কারণে অ্যাটাকার ব্যাংকিং সিস্টেমটাকে অ্যাক্সেস করে সেটা অনলাইন থেকে ওইটাকে অফলাইন করে দিছে। ওইটা ছিল কি? অনলাইন ছিল, অফলাইন করে দিছে। এখন অফলাইন করে দিলে আমি ধরে নেন ওই ব্যাংকের একটা অ্যাপসের থ্রুতে কি করতে চাচ্ছি? টাকা পাঠাইতে চাচ্ছি। এখন যেহেতু সার্ভার অফলাইনে, আমি কি চাইলেই সার্ভার রিচ করতে পারবো বা টাকা পাঠাইতে পারবো? না। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কি? availability যে জিনিসটা এটা কিন্তু ভ্যালিড হচ্ছে। ওকে? সো এইটা। এরপর যদি আমরা দেখি আমাদের এরপরের স্লাইডটা, আমাদের হচ্ছে হোয়াট অ্যাটাকস ক্যান ডু? কি ধরনের অ্যাটাকস হইতে পারে বা অ্যাটাকস এর কারণে আমাদের কম্পিউটার অ্যাটাকস এর কারণে কি সমস্যা হইতে পারে? কি হইতে পারে? যে ডিস্ট্রয় ইনফরমেশন। যে অ্যাটাকার আপনার কম্পিউটারে অ্যাটাক করছে এন্ড আপনার ইনফরমেশন সব ডিস্ট্রয় করে ফেলছে। আপনার ইনফরমেশন চুরি হয়ে যাইতে পারে। যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে। ব্লক নরমাল অপারেশন। আপনার নরমাল অপারেশনস গুলোকে ব্লক করে দেয়া থাকতে পারে। ওকে? অ্যান্ড ম্যালিশিয়াস সফটওয়্যার। ম্যালিশিয়াস সফটওয়্যার এটা আরো হার্মফুল যে আপনার হচ্ছে কোডে, আপনার হচ্ছে ডিভাইসে আপনি অন করছেন। আপনার অজান্তে অনেক রকম ফাইল তৈরি হয়ে যাচ্ছে, অনেক রকম কোড নিজের অজান্তেই লেখা হয়ে যাচ্ছে, যেগুলো হয়তোবা দেখা যাচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে থাকা পার্সোনাল ইনফরমেশন গুলা বাহিরে পাস করতেছে। ওকে? সো এই ধরনের সমস্যাগুলা অ্যাটাকস এর থ্রুতে হয়ে থাকে। এরপর যদি আমরা দেখি আমাদের সিকিউরিটির ৩ টে অ্যাসপেক্টস আছে। অ্যাটাকস তো দেখলাম, এবার আমরা সিকিউরিটি অ্যাসপেক্টস গুলা দেখি। সিকিউরিটি অ্যাটাকস। ওকে? সিকিউরিটি অ্যাটাকস বলতে আমরা কি বোঝাচ্ছি? অ্যাকশনস অর থ্রেটস দ্যাট কুড কম্প্রোমাইজ দ্য সিকিউরিটি অফ সিস্টেম। একটা সিস্টেমের যদি সিকিউরিটি অ্যাটাক হয় তাহলে কি ধরনের কনসিকুয়েন্স বা
কি ধরনের কম্প্রোমাইজ গুলা হয়ে থাকে সেটা এখানে বলা হয়। সিকিউরিটি সার্ভিসেস ইট মিনস ডিফেন্স সিস্টেম। ওকে? প্রোটেক্টিভ সার্ভিসেস ডিজাইন টু কাউন্টার অ্যান্ড রেসপন্ড টু অ্যাটাকস। সিকিউরিটি অ্যাটাক করা হইছে আপনার উইন্ডোজ ডিফেন্ডার সিস্টেম এটাকে কি করছে? এটাকে প্রিভেন্ট করছে বা প্রোটেক্টিভ সার্ভিস হিসেবে অ্যাক্ট করছে। সো এই ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার সিস্টেম হচ্ছে এখানে আপনার সিকিউরিটি সার্ভিস। অ্যান্ড সিকিউরিটি মেকানিজম হচ্ছে ওই উইন্ডোজ ডিফেন্ডার সার্ভিস কোন মেকানিজমে ওই সিকিউরিটি অ্যাটাকটাকে হ্যান্ডেল করছে এইটা। দ্য স্পেসিফিক টুলস দ্যাট সার্ভিসেস রিলাই অন। ফর এক্সাম্পল, secrecy is a service while encryption is the mechanism behind it. It means ধরে নেন যে আপনি কি করছেন একটা ক্লায়েন্ট থেকে আরেকটা ক্লায়েন্টে আপনি ইনফরমেশন পাস করছেন। এখন এই যে ইনফরমেশন পাস করবেন ওভার দ্য ইন্টারনেট মানে পাসিং এর সময় সামহাউ আপনার যদি ইনফরমেশনটা যদি লিক হয়ে যায় তাহলে আপনার এক্ষেত্রে সমস্যা হবে। এজন্য আপনি কি করেন এনক্রিপশন করেন। আমরা একটু পরে এনক্রিপশন দেখব। একটু পরে না নেক্সট ভিডিওতে আমরা এনক্রিপশন দেখব। এই যে আপনি এনক্রিপশন করতেছেন, এনক্রিপশনের মেকানিজম বা যে থ্রুতে আপনি হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদমটা বানাচ্ছেন বা ইউজ করতেছেন সেটা হচ্ছে সিকিউরিটি মেকানিজম। একটু আগে যেটা বললাম যে উইন্ডোজ ডিফেন্ডার সিস্টেম হচ্ছে এখানে সিকিউরিটি সার্ভিস অ্যান্ড উইন্ডোজ ডিফেন্ডার সিস্টেমের ভিতরে হয়তোবা বিভিন্ন ধরনের মেকানিজম থাকতে পারে। অ্যান্ড এই বিভিন্ন মেকানিজমের থেকে কোন মেকানিজমের থ্রুতে সে হচ্ছে এই সিকিউরিটি অ্যাটাকটাকে থামাইছে এইটা হচ্ছে বোঝার বিষয়। ওকে? আচ্ছা। এরপর যদি আমরা সামনের দিকে যাই আমাদের এখানে 2 টাইপস অফ অ্যাটাক সম্পর্কে আমরা ইনিশিয়ালি আলোচনা করব। একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক আর একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। নাম থেকে আশা করি কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে কি ধরনের অ্যাটাক এইগুলা। তাই না? সো নিচে আমরা একটা ছবি দেখলে এটা আরেকটু ভালো মতো বুঝতে পারব। ঠিক আছে? সেখানে কি হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাকস এটা হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাটাক আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাকে কি হয় যে ধরে নিচ্ছি এলাইস অ্যান্ড বব ২ জন হচ্ছে ফ্রেন্ড তারা ২ জন হচ্ছে WhatsApp এ টেক্সটিং করতেছিল। সো সামওয়ান কি করছে তাদের যে কানেকশন ছিল কানেকশনটাকে ইন্টারপ্রেট করে তারা কি করছে সে কি করছে সে অ্যালিস অ্যান্ড ববের ২ জনের মেসেজিং দেখতেছে। বাট কোন মেসেজ অল্টার করতেছে না। ইট মিনস লেটস সে অ্যালিস পাঠাইছে সামথিং XYZ এ পাঠাইছে ধরে নেন ABC সে জাস্ট কি করতেছে অ্যাটাকার বা যে হ্যাকার আছে সে জাস্ট হচ্ছে এই ইনফরমেশন গুলোকে দেখতেছে। অর্থাৎ ইনফরমেশন অবজার্ভ করতেছে বা স্টিল করতেছে, চুরি করতেছে। বাট এরকম না যে XYZ পাঠাইছে সে XYZ কে চেঞ্জ করে 1 2 3 করে দিছে। এরকম কিন্তু না। তাহলে এই ধরনের অ্যাটাককে আমরা বলি হচ্ছে প্যাসিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাক quietly observe or scan a system such as probing for open ports. গোল ইস পিউরলি টু গ্যাদার ইনফরমেশন অ্যাজ লাইক দিস। ওকে? যে এইখানে সে কিন্তু কোনো কিছু অল্টার করতেছে না। সে জাস্ট কি করতেছে? অবজার্ভ করতেছে অ্যান্ড সে ইনফরমেশন গ্যাদার করতেছে। নো ডেটা অন দ্য টার্গেট ইস অ্যাকচুয়ালি চেঞ্জড। যে এই যে এটা যখন হচ্ছে সেন্ডার, অ্যালিস যদি হচ্ছে মেসেজ সেন্ড করে, তাহলে এটা হচ্ছে আমাদের কি টার্গেট। তাহলে এই XYZ থেকে আমাকে প্যাসিভ অ্যাটাক এর ক্ষেত্রে XYZ ই টার্গেটে পৌঁছায়, নট 1 2 3 অর্থাৎ অ্যাটাকার কোনো কিছু চেঞ্জ করে না। সো এটা হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাটাক। এরপরে আমাদের আসা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। অ্যান্ড অ্যাক্টিভ অ্যাটাকে কি হয়? যে কানেকশনটা ব্রেক করে ফেলে। যে আগের কানেকশনটা ছিল এরকম যে তারা ২ জন জানে যে অ্যালিস জানে যে সে ববকে মেসেজ পাঠাচ্ছে, বব জানে যে সে অ্যালিসকে মেসেজ পাঠাচ্ছে। বাট বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে? অ্যালিস যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে অ্যাটাকারের কাছে আসতেছে। ধরে নিচ্ছি অ্যালিস পাঠাইছে XYZ বলছে যে আগামীকাল বিকাল ৫ টায় দেখা করতে বলছে। ওকে? সো এই ইনফরমেশনটা অ্যাটাকার কি করছে ২ টার সময় দেখা করার জন্য বলছে। তাহলে বব কি বলল? বব বলল ওকে। তো অ্যাটাকার কি বলল? যে হচ্ছে ওকে না পাঠায় বলল যে আমি ৬ টার সময় দেখা করব। ঠিক আছে? এইটা পাঠাইলো। তাহলে অ্যালিস ওই প্লেসে ৬ টার সময় চলে যাবে। আর বব কখন যাবে? ২ টার সময় যাবে। সো এই যে আমাদের এখানে যে সিস্টেমটা দেখতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাটাকস। অ্যাটেম্পটস টু অল্টার সিস্টেম রিসোর্স অর ডিসরাপ্ট অপারেশন। এখানে কি হচ্ছে আমাদের মেসেজ অল্টারিং করা হচ্ছে। ওকে? অফেন ইনভলভস মডিফাইং ডেটা ইন ট্রানজিট। এই যে ডেটা ট্রানজিশন এর সময় অল্টার করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে। মে ইনক্লুড দ্য ক্রিয়েশন অফ ফলস অর মিসলিডিং স্টেটমেন্টস ক্রিয়েট করা হচ্ছে। সো এগুলাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাটাকস। প্যাসিভ অ্যাটাকস এর আবার বেশ কিছু টাইপ আছে, অ্যাক্টিভ অ্যাটাকস এর বেশ কিছু টাইপ আছে। এগুলো আমরা একটু পরে দেখতেছি। সো এইখানে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যাটাকস এর একটা কম্পারিজন আছে অ্যান্ড এটা হচ্ছে এক্সাম ফেভারিট টপিক আপনি ধরতে পারেন। সো এইখান থেকে আপনার যেটা উচিত হবে এই টেবিলটা একটু ভালো মতো দেখা যে আপনার ইনিশিয়েশন অ্যাক্টিভ অ্যাটাক এর ক্ষেত্রে কি হয়? ডিরেক্টলি ট্রিগার্ড বাই দ্য অ্যাটাকার অ্যান্ড প্যাসিভ অ্যাটাক এর ক্ষেত্রে কি হয়? অ্যাটাকার জাস্ট হচ্ছে ২ জনের মেসেজ বা কনভারসেশন গুলা কি করতেছে? অবজার্ভ করতেছে অ্যান্ড ডেটা গ্যাদার করতেছে। সিস্টেম ইমপ্যাক্ট। অ্যাক্টিভ অ্যাটাকস কি হয়? আমাদের চেঞ্জ অর ডিসরাপ্ট ডেটা অ্যান্ড সিস্টেমস যে এখান থেকে এখানে যে ডেটা পাঠানো হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারে। অ্যান্ড প্যাসিভ অ্যাটাকে কি হয়? কিছুই হয় না। জাস্ট হচ্ছে সে অবজার্ভ করতেছে। নাথিং এলস লিভস ডেটা অ্যান্ড সিস্টেম আনচেঞ্জড। ঠিক আছে? সো বাকিগুলো একটু দেখে নিন। এগুলো হচ্ছে আপনারা পারবেন। ওকে। সো আমাদের এখানে অ্যাক্টিভ অ্যাটাকস এর ৪ টা টাইপ সম্পর্কে বলা আছে। ১ম টা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস অ্যান্ড এটাকে আমরা সংক্ষেপে বলি DOS। এটার আরেকটা টাইপ হচ্ছে DDoS, মাস্কুরেড মেসেজ মডিফিকেশন অ্যান্ড রিপ্লে।
সো ডিউএস অ্যান্ড ডিডিউএস আমরা পরে পড়ব। মাস্কিউরেট কি বলতেছে? মাস্কিউরেট বলছে ডিসগুইসিং অ্যাজ এ লেজিটিমেট ইউজার টু গেইন অ্যাক্সেস টু সেনসিটিভ ইনফরমেশন। ওকে। সো অ্যাক্টিভ অ্যাটাকস এর মাস্কিউরেডে আমাদের যেটা হয় সে হচ্ছে কি মাস্কিউরেড অর্থাৎ মাস্ক পরিহিত বা এরকম একটা কিছু আপনি চিন্তা করতে পারেন যে এটা একটা ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমে এমনভাবে অ্যাটাকার অ্যাক্ট করে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা সিস্টেম সাইড মনে করে যে এটা একটা লেজিটিমেট ইউজার। অ্যান্ড যখনই তারা লেজিটিমেট ইউজার মনে করে তখন হচ্ছে কি সিস্টেম তাকে অ্যাক্সেস দিয়ে দেয়। অ্যান্ড অ্যাক্সেস দিয়ে দিলে অ্যাটাকারের কাছে কিন্তু তখন সেনসিটিভ ইনফরমেশন চলে যাচ্ছে। এখন এইটা সে মাল্টিপল ওয়েতে করতে পারে। পাসওয়ার্ড বা অথেন্টিকেশন যা আছে সবকিছু প্রপারলি সে ম্যানেজ করে, লগইন করে বা এইভাবে সে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে। সো এটাকে আমরা হচ্ছে মাস্কিউরেট। মেসেজ মডিফিকেশন, আশা করি আমরা মেসেজ মডিফিকেশন একটু আগে যেটা দেখলাম এটা থেকে বুঝতে পারছি। আরেকটা হচ্ছে রিপ্লে। রিপ্লে কি? ক্যাপচারিং অ্যান্ড রিসেন্ডিং লেজিটিমেট ডেটা টু ট্রিগার অ্যান আনঅথরাইজড অ্যাকশন। এটা কি? লেটস সে এখানে বব আছে, এখানে অ্যালিস আছে, মাঝখানে হচ্ছে অ্যাটাকার। ধরে নিচ্ছি বব হচ্ছে ঘুমাচ্ছে, অ্যাটাকার কি করছে? ববের হয়ে অ্যালিসকে মেসেজ দিছে যে প্লিজ সেন্ড মি ৳৫,০০০ হ্যাঁ? সো এখান থেকে পাঠায় দিছে। ঠিক আছে? অ্যালিস পাঠায় দিছে। সো এটা বলছে ক্যাপচারিং অ্যান্ড রিসেন্ডিং লেজিটিমেট ডেটা টু ট্রিগার অ্যান আনঅথরাইজড অ্যাকশন। ওকে? সো এরকম হইতে পারে। এখন আমাদের এটা এগুলা সম্পর্কে আরেকটু পরে আরেকটু ডিটেইলস এ যাবো। এখন এখানে নাই। আনফরচুনেটলি একটু নিচে আছে ওগুলা লিস্ট করা। সো আপাতত এদিকে যাচ্ছি না। সো আমরা কিভাবে এই অ্যাটাকিং গুলাকে কমায় ফেলতে পারি সেটা হচ্ছে ফায়ারওয়াল অ্যান্ড আইডিএস, আইপিএস। সো ফায়ারওয়ালস অ্যান্ড এটা আমরা কি বুঝাচ্ছি? এটা আমরা বুঝাচ্ছি যে আমাদের যে লেটেস্ট যে ফায়ারওয়ালস গুলো আছে সিস্টেম আমাদের অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে। যাতে ফায়ারওয়ালস গুলা আপ টু ডেট থাকে। ওকে? ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এটা আইপিএস সম্ভবত হচ্ছে আমাদের ইন্টারনেট আ প্রোটোকল বা এরকম কিছু একটা হবে। সো ফায়ারওয়াল অ্যান্ড আইডিএস, আইপিএস বলতে আমরা হচ্ছে ডিপ্লয় ইন্ট্রুশন ডিটেকশন। ইন্ট্রুশন ডিটেকশন বলতে আমরা বুঝাচ্ছি ইন্ট্রুশন মানে হচ্ছে বহিরাগত। ঠিক আছে? ইন্ট্রুড, ঠিক আছে? ইন্ট্রুশন মানে হচ্ছে বহিরাগত যে আপনার এটা প্রটেক্টেড জায়গা, এইখানে কেউ কি করতে চাচ্ছে? ঢুকতে চাচ্ছে। তাহলে ওই পারসনটা হচ্ছে কি? ওইটা হচ্ছে ইন্ট্রুশন। হ্যাঁ? ডিপ্লয় ইন্ট্রুশন ডিটেকশন যে এরকম আনঅথরাইজড ইন্ট্রুশন হইতে চাইলে সেটাকে ডিটেক্ট করবে অ্যান্ড প্রিভেনশন সিস্টেমস অ্যালংসাইড এ ফায়ারওয়াল। ফায়ারওয়ালের পাশাপাশি এটাও থাকবে। ওকে? এটাকে আইডিএস বলতেছি আমরা। ওকে? এরপরে যদি আমরা সিকিউর প্রোটোকলস, আমাদের প্রোটোকলস আছে বিভিন্ন টিসিপি, তারপর হচ্ছে টিএলএস, এসএসএল, এসএসএল সার্টিফিকেট সম্পর্কে আমরা হয়তোবা অনেকেই জানি। এসটিটিপিএস, হ্যাঁ? এইরকম প্রোটোকলস আলা ওয়েবসাইটে আমাদের হচ্ছে আমাদের ইনফরমেশন গুলা শেয়ার করা উচিত। যে আপনি একটা ওয়েবসাইটে গেছেন, আপনি হয়তো ইনিশিয়ালি চেক করলেন যে ওয়েবসাইটের এসএসএল, টিএলএস, এসএসএল সার্টিফিকেটটা এখন কমন এসএসএল সার্টিফিকেটটা আছে কিনা? এইচটিটিপিএস এটা মানে আছে কিনা HTTPS প্রোটোকলটা। এগুলো সবকিছু জাজ করে আপনি ওটাকে সিকিউর প্রোটোকল ধরতে পারেন। সিকিউর প্রোটোকল বলতে সার্ভার অ্যান্ড আপনার যে ওয়েব এন্ড আছে, আপনার ওয়েব এন্ড অ্যান্ড সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হইছে, এই কমিউনিকেশন হয়তোবা আ ল্যাকিংস এর চান্সটা একটু কম আছে। এটা আপনি ধরতে পারেন। সিকিউর প্রোটোকলস, হ্যাঁ? এরপর আপনি রিয়াল টাইম মনিটরিং। রিয়াল টাইম মনিটরিং বলতে আপনাকে ইনস্ট্যান্ট হয়তোবা আপনি বেশ কিছু সাইন দেখে আপনি হয়তোবা বুঝতে পারবেন যে এখন কোন সমস্যা হচ্ছে কিনা সিস্টেমে। ঠিক আছে? ওকে। সো ওয়াচ সিস্টেমস কন্টিনিউয়াসলি টু ক্যাচ ইমার্জিং থ্রেটস কুইকলি। ওয়ান টাইম পাসওয়ার্ড বা যেটাকে আমরা ওটিপি বলি। ওটিপি হচ্ছে অনেক ইউজফুল একটা জিনিস যেটার থ্রুতে আমরা এই ফ্রড ট্রান্সেকশন গুলাকে আটকাইতে পারি। বাট অনেক সময় দেখা যায় যে আমরা যখন ইন্টারন্যাশনাল পেমেন্ট বেশ কিছু ব্যাংকিং এ বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্টের সময় জাস্ট হচ্ছে আ কার্ডের আপনার যে ব্যাংক কার্ড আছে, ব্যাংক কার্ডের যে হচ্ছে যে ১২ ডিজিট বা ১৬ ডিজিট এইটা, আপনার এক্সপায়ারি ডেট অ্যান্ড আপনার সিভিভি নাম্বার এই ৩ টা দিলেই আপনার কিন্তু ব্যাংক থেকে টাকা কেটে নেয়। সো এটার ক্ষেত্রে আমার একটা স্ট্রং সাজেশন থাকবে। আ সেটা হচ্ছে আ আপনারা আপনি যে ব্যাংকেরই হচ্ছে ইউজার হন না কেন, আপনার যে ব্যাংকিং অ্যাপ আছে, সেই ব্যাংকিং অ্যাপে অনলাইন ট্রান্সেকশন বন্ধ করার একটা অপশন আছে। যে আ এটাকে কি বলে? অ্যাব্রোড এ যেসব পেমেন্ট করবেন বা যেটার জন্য হচ্ছে আপনার ডলারে যেসব পেমেন্ট হবে, এটা বন্ধ করার একটা অপশন আছে। সো এটা অপশনটা আপনি বন্ধ করে রাখবেন। যখন আপনার পেমেন্ট করার প্রয়োজন হবে, তখন ওইটা অন করে পেমেন্ট করে আবার অফ করে রাখবেন। নট ন্যাশনালের জন্য এটা করার দরকার নেই, বাট এটা আপনি করতে পারেন। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্টের মোস্ট অফ দ্যা টাইম আমি খেয়াল করেছি যে, আমাদের জাস্ট কার্ডের নাম্বার যে কয়টা ডিজিট আছে সেইটা, কার্ড হোল্ডারের নেম, সিভিভি অ্যান্ড এক্সপায়ারি ডেট দিলে আমাদের কিন্তু চলে আসে। অ্যান্ড কার্ডের আপনার যে ফিজিক্যাল ব্যাংক কার্ড আছে এটার ভিতরে সব ইনফরমেশনই কি দেখা যায়। ডিরেক্টলি হচ্ছে কার্ড ফিজিক্যালি সবকিছু কন্টেইন করে সিভিভি নাম্বার পর্যন্ত। সো ইন দিস কেস এই ক্ষেত্রে আপনার কিন্তু হ্যাক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সো ওয়ান টাইম পাসওয়ার্ড যদি আমি চিন্তা করি, ওয়ান টাইম পাসওয়ার্ড এই ক্ষেত্রে একটা সলিউশন যে আপনি সব ইনফরমেশন দিছেন। বাট সব ইনফরমেশন দেওয়ার পর আপনাকে বলছে আপনার যে ব্যাংক কার্ড যেই ফোন নাম্বার রেজিস্টার করা আছে সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা ওটিপি গেছে 6 ডিজিটের সেটা দেন। তাহলে আপনার কোনো ফ্রেন্ড বা কোনো আগন্তুক ব্যক্তিও যদি আপনার কার্ড দেখে ফেলে, সে যদি ওই ইনফরমেশন দিয়ে ট্রাই করে, তাও কিন্তু আপনার ফোনে ওটিপি আসবে। আফটার সাবমিটিং দ্যা কারেক্ট ওটিপি তারপরে সে হচ্ছে ওই পেমেন্টটাকে প্রসিড করতে পারবে। আর যদি না পারে তাহলে ওইখানেই শেষ। সো ওটিপি হচ্ছে আমার এখানে একটা ভ্যালিড একটা রিজন হইতে পারে।
র‍্যান্ডম সেশন কিজ বলতে আমরা বুঝাচ্ছি যে আ আপনি যখন আপনার সার্ভারের সাথে যখন হচ্ছে আপনি কানেকশন এস্টাবলিশ করতেছেন, এই কানেকশন এস্টাবলিশ এর সময় ধরে নিচ্ছি কোনো হ্যাকার এই কানেকশন সম্পর্কে জেনে ফেলছে বা সে এটার যে এনক্রিপ্টেড মেসেজ সেটা নিয়ে ফেলছে। নিয়ে ফেলার পরে পরবর্তীতে সে চাইলে এটাকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ? সো এইজন্যে যেটা বলা হয় র‍্যান্ডম সেশন কিজ জেনারেট ইউনিক কি পার সেশন সো রিপ্লেইড ডেটা বিকামস ইউজলেস। এই যে ১ম কানেকশনের সময় যে ডেটাটা অ্যাটাকারটা পাইছিল, তারপর সেটাকে যখন হচ্ছে সে ইন্টারপ্রেট করছে। ইন্টারপ্রেট করার পরে সে যখন এইখানে ইউজ করতে যাবে, ইউজ করতে যায় যদি দেখে এই সেশনে আর এক্সিস্ট করে না, তাহলে সে কি ইউজ করতে পারবে? না। এইজন্য বলছে জেনারেট এ ইউনিক কি পার সেশন। প্রত্যেক সেশনে একটা করে ইউনিক কি জেনারেট করতে হবে। যাতে করে পূর্ববর্তীতে যদি ইউজারের কাছে যদি কোনো মানে হ্যাকারের কাছে যদি কোনো ডেটা থাকে, সেই ডেটাটা যেন ওই প্রিভিয়াস যে সেশন ছিল সেটাতে অ্যাটাক না করা যায়। সেটাতে ইউজ করা না যায়। ওকে? তাহলে ওই ডেটাটা অ্যাটাকারের কাছে থাকা ডেটাটা ইউজলেস হয়ে যায়। সো র‍্যান্ডম সেশন কিস। ওকে। এরপরে আমাদের কি আছে? 2 কমন ফর্মস প্যাসিভ অ্যাটাকস এ আমরা আসছি। প্যাসিভ অ্যাটাকস একটা হচ্ছে এভসড্রপিং। সো এভসড্রপিং কি? চোখ দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন জাস্ট অবজার্ভ নাথিং এলস। অ্যান্ড এই ক্ষেত্রে মোস্ট অফ দ্যা টাইম স্পাই, প্রেশার অর এ টার্গেট, ইনফরমেশন গ্যাদারিং এগুলো হচ্ছে আমাদের টার্গেট হয়। আর ট্রাফিক এনালাইসিস বলতে আমরা বুঝাই যেহেতু এভসড্রপিংটা অনেক টেকনিক্যালি অনেক কমপ্লেক্স একটা জিনিস। যখন হচ্ছে আপনি বর্তমান সিচুয়েশন এর কথা চিন্তা করবেন, তখন আপনার A এবং B এর মধ্যে যদি মেসেজিং হয় কোনো একটা ভালো রিলায়েবল অ্যাপস এর থ্রুতে তখন হয়তোবা আপনি তাদের মেসেজ ইন্টারপ্রেট করতে পারবেন না। বাট আপনি A এবং B এই যে ট্রাফিক A এবং B এর মধ্যে ট্রাফিকের যেই ফ্লো, হ্যাঁ? ট্রাফিক এনালাইসিস, ইন্টারনেটে ট্রাফিক এনালাইসিস এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে A এবং B এর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন বের করে ফেলতে পারেন। A এবং B কতক্ষণ ধরে চ্যাটিং করতেছে বা ইনফরমেশন আদান-প্রদান করতেছে এইটার থেকে আপনি ধারণা পাইতে পারেন কি ধরনের চ্যাটিং তাদের মধ্যে হইতেছে। বা আপনি লোকেশন তো পাইছেন। তাদের ওই এক্সাক্ট লোকেশনে গেলে হয়তোবা তাদের আইডেন্টিটি অ্যান্ড টাইমিং প্যাটার্ন সম্পর্কেও জেনে যাচ্ছেন। ওকে? সো এই হচ্ছে আমাদের কি ট্রাফিক এনালাইসিস যেটা কিন্তু প্যাসিভ অ্যাটাকস এর মধ্যেই পড়ে। ওকে? এরপর আমাদের কি বলছে? আমাদের বলছে রিডিউসিং দ্যা রিস্ক অফ প্যাসিভ অ্যাটাকস। কিভাবে আমরা প্যাসিভ অ্যাটাকস কে কি করতে পারি? রিডিউস করতে পারি। সেটা হচ্ছে স্ট্রং এনক্রিপশন এর মাধ্যমে। স্ট্রং এনক্রিপশন বলতে আমার আ যেই সেনসিটিভ ডেটা আছে সবকিছু হচ্ছে আমি একটা এনক্রিপশন এর থ্রুতে এনক্রিপ্টেড মেসেজ সাইফার টেক্সট এর থ্রুতে পাস করব। ওকে? এনক্রিপশন শব্দটা হয়তোবা অনেকের কাছে অ্যাম্বিগুয়াস লাগতেছে। একটু পরে মানে নেক্সট ভিডিওতে এনক্রিপশন এর ভিডিও থাকবে ওইটা দেখে নিয়েন। সিকিউর ওয়্যারলেস অ্যাক্সেস এর মাধ্যমে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। রেগুলার অডিশন দরকার অ্যান্ড লিমিট ওভার শেয়ারিং। আমাদের ওভার শেয়ারিং করা যাবে না। হ্যাঁ? এভয়েড পাবলিশিং সেনসিটিভ ডিটেইলস পাবলিকলি ইনক্লুডিং অন সোশ্যাল মিডিয়া। ওকে? সো এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাটাক কে রিমুভ করার ওয়ে। সো সবগুলাই হচ্ছে আমাদের সব ধরনের অ্যাটাক কে রিমুভ করার জন্য নেসেসারি। সো সবগুলা নেসেসারি স্টেপসই আমাদের নিতে হবে। ওকে। কমন সিস্টেম ভালনারেবিলিটিস আমাদের একটা সিস্টেমের কমন কি ভালনারেবিলিটিস থাকতে পারে? তার সর্বপ্রথম যেটা আমাদের সবার সিস্টেমে মোস্ট অফ দ্যা টাইম থাকে সেটা হচ্ছে আউটডেটেড সফটওয়্যার উইথ নোন আনপ্যাচড ফ্লোস। আউটডেটেড সফটওয়্যার ধরে নেন আমি একটা সফটওয়্যার বানাইছি সফটওয়্যার A অ্যান্ড সফটওয়্যার এর ভিতরে এমন একটা কিছু লিখছি যে একটা কিছু ধরে নিচ্ছি একটা হ্যাকার গ্রুপ জেনে গেছে। তাহলে সফটওয়্যারকে হ্যাক করার জন্য যে মেকানিজম সেটা হ্যাকার গ্রুপ জানে। সো আমি কি করছি পরবর্তীতে এই মেকানিজমটাকে চেঞ্জ করে আমি আরেকটা আপডেটেড ভার্সন নামাইছি। এখন এই সফটওয়্যারটার ভার্সন 1 হচ্ছে এটা, ভার্সন 2 হচ্ছে এটা। এখন ভার্সন 1 যাদের কাছে আছে যেসব ডিভাইসে ইনস্টল করা আছে হ্যাকার চাইলে কিন্তু সেসব ডিভাইসে ওই ভার্সন 1 কে হ্যাক করে ফেলতে পারবে। যদি তারা ভার্সন 2 তে নামে, ভার্সন 2 তে ধরে নিচ্ছি আপডেট করে ফেলে, আউটডেটেড সফটওয়্যার থেকে আপডেটেড করে ফেলে, তাহলে কিন্তু হ্যাকাররা চাইলেই আর ভার্সন 2 কে ইজিলি হ্যাক করতে পারবে না। এইটাই বলছে আউটডেটেড সফটওয়্যার উইথ নোন আনপ্যাচড ফ্লোস। উইক অর ইজিলি গেসড পাসওয়ার্ডস অন আনসিকিউরড নেটওয়ার্কস। ঠিক আছে? যে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখছেন 1 2 3 4 হ্যাঁ? সো এরকম না। লিমিটেড সিকিউরিটি অ্যাওয়ারনেস অর ট্রেনিং অ্যামং ইউজার্স এটা অনেক ল্যাকিংস আছে আমাদের অ্যান্ড মিসকনফিগারড ক্লাউড এনভায়রনমেন্টস এটার অনেক মানে আ এইটা তো এখন ডেঞ্জারাসলি চলে গেছে। লাইক আ আপনি যখন বিভিন্ন এআই দিয়ে লোকালি কাজ করবেন, লোকালি কাজ করতে গেলে তারা আমাদের কাছ থেকে আমাদের সিস্টেমের স্ক্রিনশট নেওয়ার, সিস্টেম রেকর্ডিং এর পারমিশন চায়। সো ইন দিস কেস আপনার যদি খুব ইমার্জেন্সি কাজ হয় বা খুব ক্রিটিক্যাল কাজ হয়, ইন দিস কেস আপনি হয়তোবা কিছু সময়ের জন্য দিয়ে রাখলেন যে হ্যাঁ, ChatGPT ক্যান অ্যাক্সেস মাই সিস্টেম রেকর্ডিংস অ্যান্ড আদার রিসোর্সেস এটাকে অন করে দিলেন। বাট যখনই কাজ শেষ হয়ে যাবে, as soon as the কাজ কমপ্লিট আপনি এটাকে অফ করে দিবেন। ওকে? সো এটাই বলছে মিসকনফিগারড ক্লাউড এনভায়রনমেন্টস। ওকে? ওকে। এরপর হচ্ছে আমাদের সিকিউরিটি সার্ভিস। সিকিউরিটি সার্ভিস সম্পর্কে আর কিছু বললাম না। এখানে দেখে নিন অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল ২ টা খুবই রিলেভেন্ট জিনিস। অথেন্টিকেশন কি? অথেন্টিকেশন হচ্ছে আপনি হচ্ছে ধরে নেন Facebook এ একটা অ্যাকাউন্ট খুলছেন। Facebook এ অ্যাকাউন্ট খোলার সময় আপনি হচ্ছে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিছেন। দিয়ে লগইন করছেন। এখন লগইন করবেন। তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করার মাধ্যমে আপনাকে প্রকাশ মানে জিনিসটা প্রুফ করতে হবে যে আপনি অথেন্টিক।
ওকে? কনফার্মস দ্যাট এ কমিউনিকেটিং পার্টি ট্রুলি ইজ হু দে ক্লেম টু বি। যে ধরে নিচ্ছি এবিসি নামক একটা অ্যাকাউন্টে আপনি লগইন করতে চাচ্ছেন, তাহলে আপনি ক্রেডেনশিয়ালস দিয়ে লগইন করেন, তাহলে আপনি এখানে অথেন্টিক ইউজার। ওকে? অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে যে যদি কেউ এখানে ভুল কিছু দেয়, দিয়ে যদি লগইন দেয়, সে পারবে না। এই যে কন্ট্রোলিং এর যে বিষয়টা, সেটাকে আমরা বলছি অ্যাক্সেস কন্ট্রোল। প্রিভেন্টস আনঅথরাইজড ইউজ অফ রিসোর্সেস, অথেন্টিক অ্যান্ড আনঅথেন্টিক। ওকে? আচ্ছা। এরপর হচ্ছে ডেটা কনফিডেনশিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। শুরুতে এগুলো নিয়ে কথা হইছে। সো এখানে আর না বলি। এরপর হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফি, এটা আমরা আপাতত না বলি। এটা আমি বললাম, এগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দিছি। সো আপাতত এটা আমরা স্কিপ করতেছি। আমাদের কমন টাইপস অফ নেটওয়ার্কিং অ্যাটাকস। নেটওয়ার্কিং অ্যাটাকস এর বেশ কিছু কমন টাইপ সম্পর্কে এখানে বলা আছে। লাইক ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি আমরা জানি, কম্পিউটার ভাইরাস জানি, কম্পিউটার অর্ম কি জানি। এগুলো হচ্ছে আমরা কি করব, যে এইখানে আমাদের এই ডেফিনিশনস গুলো দিয়ে আছে। এগুলো সম্পর্কে একটু দেখে নিব আমরা এখান থেকে। ঠিক আছে? ওকে। ফিশিং। ফিশিং সম্পর্কে একটু ডিটেইলস পড়ব। ডস সম্পর্কে পড়ব, ম্যান ইন দ্য মিডল এর সম্পর্কে পড়ব, র‍্যানসমওয়্যার সম্পর্কে পড়ব, এসকিউএল ইনজেকশন সম্পর্কে পড়ব ডিটেইলসে চলেন। ওকে। সো সর্বপ্রথম ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার ইজ অ্যান আমব্রেলা টার্ম কভারিং এনি সফটওয়্যার বিল্ট উইথ হার্মফুল ইনটেন্ট। এখন ম্যালওয়্যারের আন্ডারে অনেক কিছু পড়ে। হ্যাঁ? সো ম্যালওয়্যার কি? ভাইরাস কি? ওয়র্ম কি? কম্পিউটার ওয়র্ম কি? এগুলা হচ্ছে আমি আর আপাতত না পড়াই। এগুলো আপনারা ছোট থেকে পড়ে আসতেছেন বা ডেফিনিশনস থেকে বুঝে ফেলতে পারবেন। কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়র্ম, ফিশিং। আমরা পড়ব হচ্ছে ফিশিং। অ্যাটাক ক্যাটালগ থেকে ফিশিং। সো ফিশিং কি? ওকে। সো ধরে নেন যে এটা হচ্ছে একটা কম্পিউটার। এখন এই কম্পিউটারে এরকম হচ্ছে একটা মেসেজ পাঠানো হইছে। একটু মেসেজটা আমরা একটু জুম করি, হ্যাঁ? ফ্রম অথেন্টিকেশন মেইল trust.ameribank7.com। এই মেইল থেকে আমাকে একটা মেইল করা হইছে। মেইলের সাবজেক্ট হচ্ছে এ নিউ লগইন টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ধরে নেন কাজ করতেছিলেন, কাজ করতে, করতে আপনার কাছে একটা মেইল আসছে। এরকম একটা সাবজেক্ট, "এ নিউ লগইন টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট" বাট আপনার হাতে ফোনও নাই। মানে আপনার হাতে ফোন ছিল না। আপনি এটা দেখে তো আপনি শকড যে আমার অ্যাকাউন্টে কে লগইন করলো। তাই তো? সো এটা দেখে আপনি সাথে, সাথে এটা কি করবেন? ওপেন করবেন মেসেজটা। আপনি দেখবেনও না যে এটা কোন সোর্স থেকে আসছে। এটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড অফিসিয়াল মেইল থেকে আসছে? নাকি আজাইরা জায়গা থেকে আসছে? আপনি প্যানিকে খুলে ফেলছেন অ্যান্ড বলছে, "ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার" এইখানে একবার অরিজিনাল মেসেজের মতো, "4 নিউ ট্রান্সেকশন হ্যাভ বিন মেড উইথ" হাবিজাবি বলছে। "ইফ দিস ওয়াজ নট ইউ, প্লিজ রিসেট ইউর পাসওয়ার্ড ইমিডিয়েটলি উইথ দিস লিঙ্ক" অ্যান্ড আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে ফেলেন তাহলে আপনি শেষ। আপনার সকল ইনফরমেশন কিন্তু তখন এই যে হ্যাকার গ্রুপ যারা আপনাকে মেইল করেছে তাদের কাছে চলে যাবে। কারণ এইখানে যে লিঙ্ক, সেই লিঙ্কটা দেখতে ট্রাস্টওর্দি করার চেষ্টা করা হয়েছে বাট এটা ট্রাস্টওর্দি না। দেখেন trust.amerie সিএ মিসিং, ব্যাংক 7, 7 কই থেকে আসে জানি না। .com রিসেট পাসওয়ার্ড। ঐরকম দেখতে একটা কি লিঙ্ক তারা বানায় আপনার কাছে পাঠাইছে। আপনি যখন এটাতে ক্লিক করবেন, তখনই আপনাকে কি করবে? আপনার ইনফরমেশন গুলা তারা আপনার অজান্তেই নিয়ে নেবে। এটাকে আমরা বলছি ফিশিং। Phishing is a social engineering technique in which an attacker sends a deceptive message, often spoofed to look legitimate. Legit মেসেজের মতো লাগতেছে দেখতে। Designed to trick someone into handing over sensitive information, such as login credentials or financial details. এটাতে ক্লিক করার পরে ধরেন একটা ওয়েবসাইটে নিয়ে গেল। একবার সেম আমেরিকান ব্যাংকের মতো দেখতে। ওইখানে আপনাকে বলল, "এন্টার ইউজার নেম, এন্টার ইওর ওল্ড পাসওয়ার্ড।" যখন আপনি ২ টাই দিচ্ছেন, তখন এই ২ টাই তারা পেয়ে যাচ্ছে তাদের এন্ডে অ্যান্ড বুম! ওকে? সো এই হচ্ছে আমাদের ফিশিং। এরপর আমাদের আসা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস। সো ডেনিয়াল অফ সার্ভিস অ্যান্ড ডিডিওএস ২ টার মধ্যে পার্থক্য তেমন কিছু নাই। সো চলেন একটু দেখি। ধরে নেন যে লুপ অ্যান্ড লজিক এর যে ওয়েবসাইট আছে loopandlogic.com। এখন এই জায়গায় আমরা বললাম যে আপনাদের একটা কুইজ আমি হচ্ছে এখান থেকে নিবো অ্যান্ড loopandlogic.com এর যে সার্ভার আছে শেয়ার্ড সার্ভার। এখন এই জায়গাতে জেনারেলি কি হবে? ধরে নেন আপনি ইউজার 1, আপনি এখানে রিকোয়েস্ট করবেন, এখান থেকে রিকোয়েস্ট ব্যাক করবে, এভাবে জিনিসটা হবে। বাট ধরে নিচ্ছি আমাদের কোনো একটা আ আম হ্যাকার, সে কি চাচ্ছে? সে আমাদের এই জিনিসটাকে নষ্ট করতে চাচ্ছে। সে কি করবে? সে সিম্পলি আ প্রত্যেকটা সার্ভারের একটা লিমিট থাকে যে হ্যাঁ, এতগুলা রিকোয়েস্ট সে হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে হ্যান্ডেল করতে পারবে। সো একজন হ্যাকার সে কি করলো? সে হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে রিকোয়েস্ট দিতে থাকলো। কন্টিনিউয়াসলি এখানে সে কি করলো? রিকোয়েস্ট দিতে থাকলো। এই যে কন্টিনিউয়াস রিকোয়েস্ট হ্যাকারের এন্ড থেকে দিতে থাকলো, সো দ্যাট সার্ভার কি হয়ে গেল? বিজি হয়ে গেল। এখন অরিজিনাল বা ইনটেন্ডেড যে ইউজার ছিল তারা এখন রিকোয়েস্ট দিচ্ছে, বাট সার্ভার বিজি পাচ্ছে। সো এটাকে আমরা বলছি ডেনিয়াল অফ সার্ভিস। A denial of service attacks aims to make a machine or network unavailable, যখন ইউজার এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছে unavailable পাচ্ছে to its intended user, intended ইউজারের কাছে unavailable করার চেষ্টা। This is typically achieved by overwhelming the target with a flood of traffic। এই যে হ্যাকার এখানে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাঠাচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট হচ্ছে। সো সার্ভার কি ক্রাশ করবে আল্টিমেটলি অ্যান্ড সার্ভার ক্রাশ করলে আমার অরিজিনাল ইনটেন্ডেড যে ইউজার আছে তারা কিন্তু সার্ভার রিচ করতে পারবে না। সো আল্টিমেটলি আমার ফাইন্যান্সিয়াল লস হবে। সো এইটা হচ্ছে আমাদের ডেনিয়াল অফ সার্ভিস অর ডিওএস।
ওকে? সো এই যে জিনিসটা এখন হ্যাকার যদি একটা কম্পিউটার থেকে এই কাজটা করে সেটাকে আমরা বলছি ডিওএস বা ডেনিয়াল অফ সার্ভিস। আর যদি হ্যাকার এই কাজটা করার জন্য মাল্টিপল কম্পিউটারকে ইউজ করে তখন এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। দেখেন এখানে এটা হচ্ছে ডিওএস হ্যাকার, হ্যাকার তার হচ্ছে কি একটা কম্পিউটার থেকে মাল্টিপল রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারে। প্রচুর রিকোয়েস্ট পাঠাচ্ছে যাতে সার্ভার ক্র্যাশ করে। তাহলে ইন্টারনেট ইউজার সার্ভার অ্যাক্সেস করতে পারতেছে না। এটাকে আমরা হচ্ছে ডিওএস। আর ডিডিওএস কি? হ্যাকার সে একটা কম্পিউটারের বদলে এখন সে কি করতেছে ৪ টা বা ৫ টা অর্থাৎ ১ এর অধিক কম্পিউটার থেকে সার্ভারকে অ্যাটাক করতেছে। সার্ভারকে ফলস রিকোয়েস্ট পাঠাচ্ছে। ট্রাফিক জ্যাম মানে বাধায় দিছে। সো তখনও ইন্টারনেট ইউজার একটা এটাকে অ্যাক্সেস করতে পারে না। এটাকে আমরা বলছি ডিডিওএস অ্যাটাক। ওকে। এরপর হচ্ছে ম্যান ইন দ্য মিডল এটা অলরেডি আমরা দেখে আসছি। যে আপনারা ধরে নিচ্ছি ইউজার অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন হচ্ছিল। বাট অরিজিনাল কমিউনিকেশনটাকে কি করছে? ডিস্ট্রয় করে দিয়ে এখানে হচ্ছে একটা কি? একটা হচ্ছে হ্যাকার এখানে এসে বইসা পড়ছে। সো ইউজার অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে এই বেটা কাজ করতেছে। যে ইউজার ধরে নিচ্ছি ওয়েব অ্যাপ্লিকেশনে কি করছে? কোনো কিছু একটা পেমেন্ট করবে। পেমেন্টের জন্য হচ্ছে সে কি করছে? ক্রেডেনশিয়াল দিছে। ক্রেডেনশিয়াল থেকে সবকিছু নিয়ে নিছে। হইতে পারে না? সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল। এরপর হচ্ছে ransomware। ransomware এর কেস হচ্ছে আমি আরেকটা ফেস করা যে আমার হচ্ছে একজন টিচার ছিলেন। সো টিচারের কম্পিউটারে সকল ইনফরমেশন ছিল। তার এডুকেশনাল রিসোর্স থেকে শুরু করে স্টুডেন্টস ইনফরমেশন সবকিছু। বাট সে সামহাউ তার কম্পিউটারটা হ্যাক হয়ে যায়। অ্যান্ড সে যখন ওপেন করতে যায় তখন তার কাছ থেকে বলা হয় যে, "এতদিনের মধ্যে এত টাকা এইভাবে দেন, আদারওয়াইজ কম্পিউটার ডিস্ট্রয় করে দেওয়া হবে।" অর্থাৎ সকল ইনফরমেশন ডিস্ট্রয় করে দেওয়া হবে। সো এটাই ransomware is a malicious software that threatens to publish a victim's data, ভিকটিমের ডেটা যদি সেনসিটিভ ডেটা থাকে সেটা পাবলিশ করে দিবে এরকম ভয় দেখাতে পারে। অর ব্লক অ্যাক্সেস যে আপনি কম্পিউটারে অ্যাক্সেসই করতে পারবেন না। টু ইট আনলেস যদি না আপনি তাদের ইনটেন্ডেড অ্যামাউন্ট অফ মানি তাদের প্রোভাইড না করেন। এটা হচ্ছে ransomware ওকে। এরপর আমাদের হচ্ছে SQL ইনজেকশন। SQL ইনজেকশনটা জেনারেট হয় হচ্ছে ব্যাকএন্ডে। ব্যাকএন্ড বলতে ডেটাবেস। আমরা জেনারেলি যেকোনো ওয়েবসাইটে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের পিছনে থাকে ব্যাকএন্ড। সো SQL ইনজেকশনের সময় যেটা হয় যে সামহাউ যদি কোনো একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডকে অ্যাক্সেস করা যায়, ব্যাকএন্ডকে অ্যাক্সেস করলে আমরা যেটা হবে ব্যাকএন্ডের ডেটাগুলাকে ব্যাকএন্ড অ্যাক্সেস করলে ব্যাকএন্ডের যে SQL পোরশন আছে বা ডেটাবেস পোরশন আছে, সেই ডেটাবেস পোরশনে কুয়েরির মাধ্যমে আমরা চাইলে ইম্পোর্টেন্ট ইনফরমেশন গুলাকে নিয়ে নিতে পারি। এটাই বলছে SQL ইনজেকশন ইস অ্যান অ্যাটাক টেকনিক দ্যাট যারা ইনসার্ট করে ম্যালিশিয়াস ডেটাবেস কোড টু ম্যানিপুলেট এ ব্যাকএন্ড সিস্টেম। ব্যাকএন্ড সিস্টেমকে ম্যানিপুলেট করার জন্যে। এক্সপোজিং ইনফরমেশন দ্যাট ওয়াজ নেভার মেন্ট টু বি সিন ঠিক আছে? যে হয়তোবা এই ওয়েবসাইট ওনার বা যারা ডেভেলপার তারা জানতে হবে না তাদের এই জিনিসটা এভাবে পাবলিকলি বা সামহাউ অ্যাক্সেসিবল রেঞ্জিং ফ্রম কনফিডেন্সিয়াল কোম্পানি রেকর্ডস টু প্রাইভেট কাস্টমার ডিটেইলস এবং এইগুলা যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন যে এসকিউএল ইনজেকশনের থ্রুতে কি ধরনের বড় হচ্ছে অপারেশন মানে হ্যাকিং করা হয়েছে জাস্ট আপনি স্তব্ধ হয়ে যেতে পারেন। ওকে? সো এই হচ্ছে এসকিউএল ইনজেকশন। এরপর আমাদের হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা 2FA আপনারা এটার সাথে পরিচিত। কি হয়? যে আপনি ধরেন Facebook এ লগইন করবেন, আপনার ফোন নাম্বার দিছেন, আপনার পাসওয়ার্ড দিছেন, লগইন করছেন। লগইনের পরেও কিন্তু লগইন হয়নি। আপনাকে বলছে যে আপনার ফোন নাম্বারে একটা কি ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে বসান। বসাইছেন তারপর হইছে। এটাকে আমরা বলছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অ্যান্ড এইটা নট অনলি যে মোবাইল ওটিপির মাধ্যমে হইতে হবে এরকম না। বিভিন্ন ধরনের ওটিপি ডিভাইস আছে এগুলো একটু নিজেরা দেখে নিবেন। বা এই স্লাইডে আপনারা পেয়ে যাবেন এখানে। ওকে? আচ্ছা। এরপরে এই যে লেয়ার 1 এ আমাদের ট্র্যাডিশনাল ক্রেডেনশিয়াল অর্থাৎ ওই যে আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড থাকে। আর লেয়ার 2 টা হচ্ছে কি অ্যাডিশনাল। ফোন নাম্বারে গেছে বা মেইলে গেছে একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, একটা 1 মিনিট বা 2 মিনিট ভ্যালিডিটি। 1 মিনিট বা 2 মিনিট পরে দিলে এটা আর কাজ করবে না। এইটাকে আমরা বলছি লেয়ার 2 প্রোটেকশন। এজন্য হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এরপর হচ্ছে বিজনেস বেনিফিটস অফ 2FA কি হইতে পারে আশা করি জানেন। রেগুলারিটি, অ্যালাইনমেন্ট, থ্রেট প্রিভেনশন, ফ্রড প্রিভেনশন, কাস্টমার কনফিডেন্স, তাই না? সো এগুলো হচ্ছে 2FA এর বিজনেস বেনিফিটস। এরপর ওয়েজ টু ক্লাসিফাই অ্যান ওটিপি। একটা ওটিপিকে আমরা কিভাবে ক্লাসিফাই করব বলা আছে। সফটওয়্যার ওটিপি, হার্ডওয়্যার ওটিপি, ইভেন্ট বেসড ওটিপি, টাইম বেসড ওটিপি। সফটওয়্যার ওটিপি। সফটওয়্যার ওটিপি কি জেনারেট বাই এ সার্ভিস অ্যান্ড ডেলিভারড টু এ ফোন অর কম্পিউটার। ওকে? এখন ধরে নেন যে আপনি যখন হচ্ছে বিকাশে পেমেন্ট করতেছেন তখন হচ্ছে আপনার কাছে ওটিপি চায়। এই ওটিপি তাহলে কি ধরনের ওটিপি? এই ওটিপিটা একই সাথে কি সফটওয়্যার ওটিপি প্লাস টাইম বেসড সরি এটা হচ্ছে আপনার এটা কি বলে? এটা হচ্ছে মোবাইলে আসতেছে। আচ্ছা ওইটাকে বাদ দিয়ে এটা টাইম বেসড ওটিপি যে ২ সেকেন্ড সরি ৫ মিনিট পরে এটা ইনভ্যালিড হয়ে যাবে। বলে না? ৫ মিনিট পরে ইনভ্যালিড হয়ে যাবে? হ্যাঁ। সফটওয়্যার বেসড ওটিপি কি? ধরে নেন আপনি এরকম ফেস করছেন হয়তোবা আপনি আপনার কম্পিউটারে আপনার Google অ্যাকাউন্টে লগইন করবেন। এখন আপনার ফোনেও Google অ্যাকাউন্টে লগইন করা আছে। আপনাকে বলবে যে আপনার ফোন থেকে আপনার এখানে বলবে যে ৩ টা নাম্বার দিবে ৯, ৭, ৭১ এরকম যেকোনো ৩ টা নাম্বার দিবে এবং বলবে যে আ সরি এখান থেকে আপনাকে বলবে 9 হ্যাঁ, আর আপনার আপনার ফোনে যেহেতু অলরেডি লগইন ছিল, সো আপনার এখানে দেখাবে 9771 হ্যাঁ, আপনাকে বলতে হবে আপনি যদি ২ টাই আপনি যদি ওনার হন, তাহলে আপনার এই যে এখানে 9 দেখছেন, আপনার এইখানে আপনার কম্পিউটার থেকে আপনার ল্যাপটপ থেকে সরি আপনার ফোন থেকে এটাকে 9 প্রেস করতে হবে। তাহলে আপনার এটা এই জিনিসটাকে আমরা বলছি সফটওয়্যার ওটিপি। হার্ডওয়্যার ওটিপি কি? যে আপনারা হয়তোবা দেখবেন যে সিকিউরিটি টোকেন বেশ কিছু যারা একবারে মানে
বিজনেসম্যান আছে সেরকম লেভেলের তাদের কাছে এই হার্ডওয়্যার ওটিপিটা থাকে। হার্ডওয়্যার ওটিপিটা ইন্টেন্ডেড ব্যাংকরাই ডিজাইন করে দেয়। সো ওইদিকে আমরা না যাই। হুম? অ্যান্ড ইভেন্ট বেসড ওটিপি কি? এ নিউ কোড ইস জেনারেটেড ইন রেসপন্স টু এ স্পেসিফিক অ্যাকশন। এটা সম্পর্কে আমার অতটা ইন ডিটেইলস আইডিয়া নেই। আপনারা ChatGPT থেকে এটা একটু এক্সপ্লোর করতে পারেন। ওকে। সো এরপরে যদি আমরা যাই অথেন্টিকেটিং উইথ এ হার্ডওয়্যার টোকেন। হার্ডওয়্যার টোকেনের থ্রুতে আমরা কিভাবে অথেন্টিকেট করি? একটু আগে যেটা বললাম ওইটাই, নাথিং এলস। এরপর হচ্ছে হার্ডওয়্যার টোকেনস এর বেনিফিটস অ্যান্ড থ্রেটস। থ্রেটস হচ্ছে কি যে যদি হারায়া যায় তাহলে কি? আপনি আপনি যদি এটাকে হারায় ফেলেন তাহলে আ হয়তোবা ধরে নেন আপনার এরকম যে আপনি এটা আপনার কম্পিউটারে এটা আর আপনার ওয়েবসাইট হচ্ছে এটা। এখন ম্যান ইন মিডল ধরে নেন হ্যাকার এখানে বইসা আছে। আর ওটিপি থাকলে যেটা হয় যে আপনি এখানে পাসওয়ার্ড দিয়েছেন, এখানে পাসওয়ার্ড হ্যাকার পাসওয়ার্ড জানে। আপনি পাসওয়ার্ড দিয়ে লগইন করছেন, হ্যাকার পাসওয়ার্ড জানে। আর আপনার কাছে যদি হার্ডওয়্যার টোকেন থাকে, হার্ডওয়্যার টোকেনের ভিতরে একটা কি আছে? নাম্বার আছে। হ্যাঁ? তাহলে এই নাম্বারটা ১ মিনিট ভ্যালিডিটি থাকবে। লেটস সে। তাহলে আপনি যখন পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি যখন আপনি দিবেন তখন হচ্ছে ওটিপি আপনি যখন দিলেন, ওটিপি দেওয়ার সময় হ্যাকার কিন্তু জিনিসটা জানলো। বাট পরবর্তীতে যতক্ষণে সে হচ্ছে আরেকটা পেমেন্ট করতে যাবে, ১ মিনিট ততক্ষণ হয়তোবা পার হয়ে যাবে। সো সে কিন্তু আর করে ফেলতে পারবে না। বা এই যেই আপনার যে ওটিপিটা জেনারেট হইছে, এই ওটিপিটা হয়তোবা এই ওটিপিটা জেনারেলি কি হয়? একটা ট্রান্সেকশনের জন্যই ভ্যালিড থাকে। হ্যাঁ? সো হ্যাকার যতই ওটিপি জানুক, মানে আপনি যখন হচ্ছে ওয়েবসাইটে দিচ্ছেন, তখন কিন্তু আপনার হয়ে জিনিসটা হয়ে যাচ্ছে। বাট যদি আমাদের হার্ডওয়্যার টোকেনস হয় অ্যান্ড ওই টোকেনসটা যদি হারায় যায়, তখন কিন্তু এবং যদি এই ম্যান ইন দ্য মিডল টাইপের কারো কাছে পড়ে, তখন কিন্তু আপনার পাসওয়ার্ড যদি জানে এবং আপনার হার্ডওয়্যার টোকেনসও তার কাছে আছে, তখন সে কিন্তু ইজিলি আপনার ফাইন্যান্সিয়াল থ্রেট হিসেবে দাঁড়াবে। এটা বলছে স্টিল এক্সপোজড টু অ্যাক্টিভ অ্যান্ড ম্যান ইন দ্য মিডল অ্যাটাকস। ওকে? আচ্ছা। এরপর যদি আমরা যাই অথেন্টিকেটিং উইথ এ মোবাইল টোকেন। মোবাইল টোকেন সম্পর্কে আপনারা জানেন, নাথিং এলস। আ এখানে SHA-1 এইটা সম্পর্কে একটু দেখতে পারেন বা SHA-25 256 এগুলো হচ্ছে আমাদের প্রোটোকল। প্রোটোকলগুলা সম্পর্কে আইডিয়া থাকা ভালো। এরপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কিভাবে ওয়ার্ক হয়। আপনার একটা অ্যাপস হচ্ছে আমরা কি করি? ইনস্টল করি। এরপর একটা সিড জেনারেট হয়। সিড কি? সিডটা হচ্ছে ধরে নেন আপনার এটা হচ্ছে সার্ভার। আপনি ধরে নেন এবিসি নামক একটা অ্যাপস নামাইছেন। এবিসি অ্যাপসের সার্ভার হচ্ছে এটা। এখন সিড হচ্ছে যে ২ জনই একটা কমন স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করবেন। কমন স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করলে সেম অ্যালগরিদমের থ্রুতে গেলে, সেম এনক্রিপশন, ডিক্রিপশন মেথডের থ্রুতে গেলে আপনার একটা ভ্যালু জেনারেট করবেন। ২ জনে যদি সেম সিড থেকে শুরু করেন তাহলে ২ জন সেম সবকিছুর থ্রুতে গেলে সেম ভ্যালু জেনারেট করবেন। ওকে? অ্যান্ড এই সেম ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের দরকার। একটু পরে আমরা দেখব পরের স্লাইডে। ইউনিক সিড ভ্যালু ইস ক্রিয়েটেড অ্যান্ড শেয়ারড সিকিউরলি বিটুইন দ্য অ্যাপ অ্যান্ড দ্য সার্ভার। অ্যাপ এবং সার্ভারের মাধ্যমে শেয়ার করা হয়। রেকর্ড ডিভাইস ডিটেইলস যে আপনার হয়তোবা আপনার WhatsApp, Telegram বা ল্যাপটপ সরি আপনার Facebook যেকোনো জায়গায় লগইন সেশনে গেলে দেখবেন যে কখন কোন ডিভাইস থেকে, কোন প্লেস থেকে, কোন আইপি থেকে, কয়টার সময় হ্যাঁ, সবকিছু হচ্ছে ওইখানে লেখা আছে। Windows নাকি Mac নাকি Apple, iOS নাকি Android সব ইনফরমেশন কিন্তু ডিটেইলসটা রেকর্ড করা থাকে। অ্যান্ড সিনক্রোনাইজেশন উইথ টাইম। টাইম সিনক্রোনাইজেশনটা ম্যাটার করে। কেন? কারণ আপনি যদি এখন বাহির থেকে, দেশের বাইরে থেকে এখন যদি নগদকে অ্যাক্সেস করতে চান তাহলে কিন্তু হয়তোবা আপনি পারবেন না। কারণ দেশের বাহিরে আপনার যে টাইম, বাংলাদেশের যে টাইম এই ২ টা কিন্তু ম্যাচ করবে না। অ্যান্ড নগদ যেহেতু বাংলাদেশি ইউজারদের জন্যে সো বাহির থেকে এটাকে অ্যাক্সেস করা কিন্তু নগদের জন্য একটা থ্রেট। সো তারা অ্যাক্সেস করতে দিবে না। ওকে? সো এরকম আরকি বিষয়টা। ওটিপি কিভাবে জেনারেট করা হচ্ছে? সেম সিড বলতে ধরে নেন আপনি আপনার ডিভাইস এইটা, আপনার ওয়েবের সার্ভার অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে এটা। হ্যাঁ? অ্যান্ড আপনারা কি করলেন? ২ জনই একটা সেম সিট বলতে হচ্ছে সেম স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ? র‍্যান্ডম সিট। ধরে নেন আমি বললাম ৪২ অথবা ৪৩। এটা স্পেসিফিক কোনো নাম্বার না। অথবা ৪, ২, ৫, ১। ওকে? এখন ওয়েব সার্ভারও কি করবে? সেম সিড নিবে অর্থাৎ ৪, ২, ৫, ১ পাবে। আমিও ৪, ২, ৫, ১। ওকে? মানে ওটিপি কিভাবে জেনারেট হচ্ছে সেটা দেখাচ্ছি। সেম টাইম, সেম অ্যালগরিদম ২ টাই। ওয়েব সার্ভারও কিন্তু সেম টাইমে সেম অ্যালগরিদম ইউজ করতেছে। আমিও ৪, ২, ৫, ১ দিয়ে সেম টাইমে সেম অ্যালগরিদম ইউজ করতেছি। করলে ২ জনেরই একটা ৬ ডিজিটের ধরে নিচ্ছি একটা কোড জেনারেট হবে। যেই ৬ ডিজিটের কোড ২ জনের ক্ষেত্রে কি হবে? দেখতে সেম হবে। অ্যান্ড যখন হচ্ছে আমি ওই ইনটেন্ডেড কোডটা আমাকে যখন হচ্ছে ওই অ্যাপস থেকে পাঠাবে, তখন আমি ওই অ্যাপসটা যখন এখানে বসাবো, তখন আমাদের এটা ভ্যালিড হিসেবে গণ্য হবে। ওকে? Both side reference the same synchronized clock, both side runs the identical generation algorithm. The result is an identical one-time code, OTP, on both sims, confirming the user's identity. ওকে? সো সেম সিড, সেম টাইম, সেম অ্যালগরিদম দিয়ে আমাদের সেম টাইপের কি ওটিপি জেনারেট হচ্ছে যে ২ টা ম্যাচ করবে। অ্যান্ড ম্যাচ না করলে সমস্যা আছে। আপনাকে অ্যাক্সেস দিবে না। সিম্পল। লগইন সেশন কিভাবে প্রসিড হয়? ৩ টা পাসওয়ার্ড দিবেন, তারপর ওটিপি দিবেন।
তারপর হচ্ছে আপনার যদি 2FA অ্যাক্টিভ করা থাকে, আপনার 2FA এর থ্রুতে এইটা হচ্ছে ভেরিফাই করা হবে। ভেরিফাই করে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, শেষ। মোবাইল টোকেনসের থ্রেটস অ্যান্ড বেনিফিটস দিয়ে আছে, একটু দেখে নিবেন। আপনার এখানে বিভিন্ন ধরনের যে অথেন্টিকেশন মেথডের এখানে একটা কম্পারিজন টেবিল আছে, এটা একটু দেখে নিবেন কষ্ট করে। বেস্ট প্র্যাকটিস ম্যানেজ পাসওয়ার্ডস ওয়েল, ভালো পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ফিশিং লিঙ্কের দিকে একটু ভালো মতো নজর দিবেন। যেকোনো মেইল হুট করে খুলে ফেলবেন না। দেখবেন রিলায়েবল সোর্স থেকে আসছে কিনা। যেকোনো লিঙ্ক হুটহাট ক্লিক করা যাবে না। এবং আপনার ইনস্টলড সফটওয়্যারকে আপ টু ডেট থাকতে হবে। ওকে? সো এরপর হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি টুলস অ্যান্ড টেকনিকস, এগুলো সম্পর্কে আগেও বলছি, আবার রিপিট না করি। সো এই হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি পোরশনের ফার্স্ট হাফ। অ্যান্ড সেকেন্ড হাফে আমরা যে নরমালি ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে সেকেন্ড হাফে। আল্লাহ হাফেজ।